তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমার 6 নম্বর ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে, ভারতের শিল্পের অবলুপ্তির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় তোমার অবশিল্পায়ন। দেখো, তারপরে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন বলো তো? এটা কিন্তু জ্যোতিরাও ফুলে। সিপাহী বিদ্রোহে কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল? বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, এবার তারপরে 1885 সালে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? আমরা সবাই জানি যে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসে। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ কে জারি করেছিল বলো তো? লর্ড লিটন কিন্তু দেশীয় মুদ্রণ ব্যবস্থা জারি করে। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক কী ছিল? ব্রিটিশ ঔপনিবেশিক তোমার নীতির অন্যতম প্রতীক ছিল কি? রেল ব্যবস্থা ছিল। ঠিক আছে, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? এটা তোমার হবে কি বলো তো? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, বাঁশের কেল্লা তোমার বারাসাত বিদ্রোহের সময় তৈরি করা হয়েছিল, তিতুমির তৈরি করেছিল। ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি বলো তো? এটা কিন্তু তোমার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 সালে এই পত্রিকা প্রকাশিত হয়। এবার জাতীয়তাবাদী সংগঠন কিন্তু তারপর কিন্তু 1838 সালে কিন্তু জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো তো? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এটাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করেছিল, বাংলার মুকুটহীন সম্রাট। এবার দেখো, তিনের প্রশ্নগুলো কি বলেছে, যে কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প চালু হয়? এগুলো দুইয়ের প্রশ্নগুলো আমি পিডিএফ করেছি, চলো পিডিএফ থেকে দেখি। ঠিক আছে, কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? আমরা জানি যে লর্ড ডালহৌসির আমলে 1853 সালে তোমার রেলপথ নির্মাণের প্রকল্প চালু হয়। এবার দেখো, নীল বিদ্রোহের অন্যতম দুজন নেতার নাম কি? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, আমরা সবাই জানি। এবার পরের প্রশ্ন দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমন দুইজন ব্যক্তির নাম? দাদাভাই নৌরোজি এবং রমেশচন্দ্র দত্ত। আচ্ছা, সূর্যাস্তায়ন কি? সূর্যাস্তায়ন আমি এর আগের সেটেও আলোচনা করেছি, এটাও বলছি যে দেখো, সূর্যাস্তায়ন তোমরা পয়েন্ট করবে। সূর্যাস্তায়ন ছিল 1793 সালে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটা শর্ত। এই বন্দোবস্ত অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট দিনে কোম্পানিকে প্রাপ্য রাজস্ব জমিদারকে জমা দিতে হতো। এবার শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে যদি প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারতো জমিদার, তাহলে কিন্তু জমিদারের জমিদারিত্ব কিন্তু হাতছাড়া হয়ে যেত। এবার কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকেই কিন্তু সূর্যাস্তায়ন বলা হয়। আর চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকারের ওপর জমিদারের তোমার দখল থাকলেও বা জমিদারের ক্ষমতা থাকলেও কিন্তু জমির চূড়ান্ত মালিকানা কিন্তু কোম্পানির হাতেই ছিল। আর কোম্পানি নিজের হাতে এই মালিকানা রাখার জন্যই কিন্তু এই সূর্যাস্তায়ন চালু করেছিল। ঠিক আছে, এবার মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু, দেখো, মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু সমাজ সংস্কারক আন্দোলন সম্পর্কে লেখো। দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। তিনি ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয় এবং ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের অন্যতম প্রচারক কিন্তু তিনি ছিলেন। এবার তারপরে বলছে, দেখো, তিনি সমাজে জাতিভেদ প্রচার, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছেন এবং তিনি নারী শিক্ষা প্রসার চালায়। এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। আচ্ছা, এইবার আমাদের আছে যে টিকা লেখো। টিকা বলছে, দেখো, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে একটা টিকা লেখো। দেখো, ইলবার্ট বিল বিতর্ক, তাহলে তোমাদের পয়েন্ট করতে হবে। এবার ভারতের উদারপন্থী বড়লাট লর্ড রিপন এর নির্দেশে আইন সচিব স্যার কোর্টনি পেরিগ্রিন ইলবার্ট ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের বিচার ব্যবস্থায় সমতাদানের উদ্দেশ্যে একটি বিল বা খসড়া তৈরি করে 1883 খ্রিস্টাব্দে। কিন্তু এই ইলবার্ট বিল একজন ভারতীয় সেশন জজ, একজন তোমার ইউরোপীয় সেশন জজ সমমর্যাদার অধিকারী হলে একজন ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন না। ইলবার্ট বিল এই ভারতীয় সেশন জজদের এই অধিকার প্রদান করে। ইলবার্ট বিল সংক্রান্ত কী বিতর্ক হয়? ইউরোপীয়রা ইলবার্ট বিল প্রত্যাহার করে নেওয়ার জন্য ব্রানসেনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে এবং এই আন্দোলনের পরিচালনা চালায়। ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন, এই বিলের পক্ষে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতি আন্দোলন গড়ে তোলা হয় এবং বিলের পক্ষে মিটিং মিছিল অনুষ্ঠিত হয়। বিল প্রত্যাহার, ইউরোপীয়দের প্রতিবাদের চাপে ব্রিটিশ সরকার আসল বিল প্রত্যাহার করে নেয় এবং পরবর্তীতে এই বিলে স্থির হয় যে ভারতীয় বিচারকরা আদালতে বিচার প্রার্থী যে কোনো ইউরোপীয় শ্বেতাঙ্গ জুরিকৃত সাহায্য নিতে পারবে।
এইবার পরের কোশ্চেন দেখো, 5 প্রশ্নগুলো কি বলেছে, যে ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতের সম্পদের যে বহির্গমন ঘটেছিল তার সম্পর্কে। দেখো সম্পদের বহির্গমন, এটা 5 কোশ্চেন তোমার হলো, এগুলো অত্যন্ত বড়, সেই কারণে এগুলো কিন্তু আমি আলোচনা করছি না। দেখো সম্পদের বহির্গমন তোমরা পয়েন্ট করবে, এবং তারপরে সম্পদ কিভাবে তোমার ভারতবর্ষ থেকে বাইরে চলে যায়, অর্থাৎ ব্রিটেনে চলে গেল, সেই সংক্রান্ত বিষয়ে সামান্য একটু লিখবে। পলাশির লুণ্ঠন লিখবে। আমরা জানি যে পলাশির লুণ্ঠন কি, পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলা থেকে প্রচুর অর্থ লুট করেছিল, আর এই লুটটাকেই কিন্তু পলাশির লুণ্ঠন নামে আমরা পরিচিত আছে। আচ্ছা, বাণিজ্যিক শোষণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিকভাবে প্রচুর মুনাফা লাভ করতো এবং বাংলা থেকে প্রচুর শোষণ করতো, এই জায়গাটা তোমরা লিখবে। প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সদস্য ও ভারতের রাজকর্মচারীরা বেতন ও পেনশন সঞ্চয়ের বরাদ্দ অর্থ ও পর্যন্ত কিন্তু ইংল্যান্ডে চলে যেত, ফলে হোম চার্জ বাবদ ব্যয় ভারতকেই মেটাতে হতো। এই কাঁচামাল রপ্তানি, তারপরে এইভাবে এটা লিখে তারপরে একটু উপসংহার হিসাবে তোমরা এই পয়েন্টটা দিয়ে দেবে। এবার পরের কোশ্চেন দেখো কী বলেছে, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটা টিকা লিখতে বলছে। দেখো সাঁওতালরা আমরা জানি যে সহজ সরল পরিশ্রমী, কঠোর পরিশ্রমী হয় এবং কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। তারা মুর্শিদাবাদ বিহারের ভাগলপুরের মাঝামাঝি দামিনী কোহ, অর্থাৎ দামিনী কোহ মানে কী বলতো, পাহাড়ের প্রান্তদেশ। সেই পাহাড়ের প্রান্তদেশ অঞ্চলে বসবাস করতো। 1855 সালে তারা কী করে, ব্রিটিশদের বিরুদ্ধে, সরকার জমিদার ও মহাজনদের বিরুদ্ধে একটা তোমার বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহ শুরু করে, যা কিন্তু সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তারপরে এই সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল সেটাতে ওরা লিখবে। সাঁওতাল বিদ্রোহে কতজন মানুষ যোগদান করছিল, আমরা জানি যে ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল কিন্তু সমবেত হয়ে এই বিদ্রোহ তোমার শুরু করে। এবার বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নিয়েছিল সেগুলো তোমরা দেখবে। তারপরে দেখো এই বিদ্রোহের কী গুরুত্ব ছিল। এই বিদ্রোহ ছিল, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কিন্তু অনেক সুদূরপ্রসারী ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু তোমার হলো সাঁওতালদের যে একটা পৃথক জাতি হিসাবে স্বীকৃতি পাইয়ে দিয়েছিল এই বিদ্রোহ, ঠিক আছে। এবং কিছু ঐতিহাসিক এই বিদ্রোহ সম্পর্কে কী আলোচনা করেছে সেটা সম্পর্কে লিখে তোমরা এই নোটসটা শেষ করে দেবে। এবার তারপরে দেখো পরের প্রশ্নটা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা বা জাতীয় সম্মেলন সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা 1876 সালে তোমার 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তার আগের বছরই কিন্তু ইন্ডিয়ান লীগ স্থাপিত হয়েছিল, ঠিক আছে। এবার এই ইন্ডিয়ান লীগ কিন্তু শিশির কুমার ঘোষ আর আনন্দমোহন বসু এরা দুইজন মিলে স্থাপনা করলেও এক বছরে কিন্তু তাদের টেকেনি। এবার তারপরেই কিন্তু তোমার বাংলার মুকুটহীন রাজা তথা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। আর এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যেই ছিল কিন্তু সাধারণ মানুষের দাবি দেওয়া ব্রিটিশের কাছে পেশ করা। এইবার তোমরা ভারত সভার কী আন্দোলন, এরা কী আন্দোলন করেছিল বা জাতীয় সম্মেলন, আর সভাপতি কে ছিল, আমরা জানি সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। কর্মসূচি কী কর্মসূচি গ্রহণ করেছিল এগুলো, এবং তারপরে শেষে উপসংহার দিয়ে তোমরা নোটসটাকে শেষ করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।